প্রথমেই আমি বলতে চাই, গত এক মাসে আপনারা লক্ষ্য করেছেন যে নানাবিধ আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয় এবং সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন তাবলিগ জামাত নিয়েও আমাদেরকে বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে হবে। আপনাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মতপার্থক্য সমাধানের জন্য কোনো মারামারি বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা ঠিক নয়। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। 3 জন মানুষের প্রাণ গেল, এই দায়িত্ব কে নেবেন? আমরা তো আলোচনার টেবিলে বসে অনেক চেষ্টা করলাম এরূপ একটি সমস্যার সমাধানের জন্য, কিন্তু সমাধান না হওয়ার কারণে 3টা মানুষের প্রাণ চলে গেল। এই দায়িত্ব কে নেবেন? ইসলামে এগুলার কোনো সুযোগ আছে বলে তো আমরা মনে করি না। আপনাদের সমস্যা থাকলে আপনারা টেবিলে বসে সমস্যার সমাধান করেন, যার ফলে যত্রতত্র মিছিল, রাস্তা আটকে দেওয়া এবং ফলশ্রুতিতে ব্যাপক ট্রাফিক কনজেশন। এই ঢাকাবাসীর ব্যাপক কষ্ট হয়, দুর্ভোগ হয়। স্কুলে যেতে পারে না, মুমূর্ষ রোগী হাসপাতালে যেতে পারে না, বিদেশগামী যাত্রী এয়ারপোর্টে পৌঁছাতে পারে না। একটিবারও যদি আমরা এই সকল জিনিস না ভাবি, এই 2-2.5 কোটি লোকের এই শহরে আপনি কিভাবে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য দিবেন? তো সবাইকে কোনো একটি কিছু করার আগে অনেকবার চিন্তা করতে হবে যে আমি এই অনুষ্ঠান, এই মিছিল করতে গিয়ে যেন অন্যের দুর্ভোগ টেনে না আনি। চাঁদাবাজি একটি সামাজিক সমস্যা, সামাজিক অপরাধ। চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয়, সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে আগে আসতে হবে। কোথায় চাঁদাবাজি হচ্ছে, কারা করতেছে, চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোয়াচ্ছে। আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব। নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায়, তাদের সংসার, তাদের আর্থিক কষ্ট হয়। সো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার উপরে অনেক দায়িত্ব, আমার সহকর্মীদের উপরে অনেক দায়িত্ব। আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট 1-2 দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই কাজে লিপ্ত হবেন না, আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না। ছিনতাই ইদানিং আমার কাছে যে রিপোর্ট, ছিনতাই অনেক বেড়ে গেছে এবং এই ছিনতাইয়ের ঘটনার মধ্যে অধিকাংশ ছিনতাই হচ্ছে মোবাইল ফোন ছিনতাই। বাসে যাত্রী বসে থাকে, পাশে থেকে এসে মোবাইল ফোনটা ছিনিয়ে নিয়ে দৌড় দেয় এবং বিভিন্ন যাত্রীদের থেকে ছিনতাইকারীরা ছুরি দেখায় অথবা এরূপ একটি কিছু দিয়ে ভয় দেখায় শুধু মোবাইল ছিনতাই ব্যাপক। ফর দি ফরেন স্টুডেন্টস, I draw your attention, mobile ছিনতাই is on the rise, so you have to
take care of your mobile when you are walking on the street, or you are shopping somewhere, or you are having your snacks or something like that at the footpath. So you must care your mobile and your pack, vanity bag or like this with you. You must take care. ফুটপাতে অসংখ্য হকার বসে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের সংসার আছে, ছেলে মেয়ে আছে, এবং এত সংখ্যক হকারকে আপনি হঠাৎ করে না করে দিবেন, এটা বিষয়টা একটা অমানবিক হয়ে যায়। সো আমার অনুরোধ যে ওনারা যতদূর সম্ভব সংযতভাবে ফুটপাতে থাকুক এবং তাদের যে কাজটা ব্যবসা বাণিজ্য, ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে, আবার আমাদের সমাজের অধিকাংশ লোক মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গরিব পরিবার, তারা আবার এই ফুটপাত থেকে কিছুটা সাশ্রয়ী মূল্যে পণ্য সামগ্রী কিনে। এইসব বিষয়ে দিয়ে নজর রেখে আমি চাই যে ফুটপাতে যিনারা এই ছোটোখাটো দোকান বসে ব্যবসা বাণিজ্য করতেছেন তারা যেন খেয়াল রাখে যেন আমার ট্রাফিক কোনোভাবে ডিস্টার্ব না হয়, এবং আমার মানুষ এই শহরবাসী যেন ফুটপাত দিয়ে হাঁটার একটা সুযোগ থাকে। সবই দখল করে যদি নেন তাহলে তো আমার শহরে যারা বাস করতেছেন তারা হাঁটারও সুযোগ পাবেন না, আমার ট্রাফিক ডিস্টার্ব হবে, অতটা তো ছাড় দিতে পারবো না। আপনাদেরকে সংযত থাকতে হবে। পলিটিক্যাল মিটিং, মিছিল অবশ্যই তাদের অধিকার আছে, কিন্তু যত্রতত্র রাস্তায় যদি মিছিল মিটিং, প্লিজ লেট মি ফিনিশ, যত্রতত্র যেখানে সেখানে যদি আপনার পলিটিক্যাল মিছিল মিটিং হয় অথবা ধর্মীয় সভা সমাবেশ হয়, তাহলে আমার ট্রাফিক খুব ডিস্টার্ব হয়। এক জায়গায় যদি ট্রাফিক আধা ঘন্টা 1 ঘন্টার জন্য হল্ট থাকে, এই রেস সারাদিন থাকে। এই ট্রাফিক যে জাম, এটা ছুটতে 7 ঘন্টা 8 ঘন্টা সময় লেগে যায়। সো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা যখন ধর্মীয় মিটিং, পলিটিক্যাল মিটিং, সামাজিক মিটিং, সমাজ সমাবেশ করবেন, একটা বদ্ধ পরিসরে এরূপ একটি জায়গায় যদি করেন তাহলে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনায় সুবিধা হয়। আপনারা বাড়িঘর অবশ্যই করবেন, সেটাও আপনাদের একটা অধিকার, কিন্তু বাড়িঘর করতে যে ইদানিং দেখা যাচ্ছে যে রাস্তার উপরে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল রেখে ওইখানে ট্রাফিকের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন, এবং এই ব্যাপারে আইন আছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে আইন আছে। আপনার এই ইট বালুর যে রাস্তার উপরে রেখে মানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছেন, তার বিরুদ্ধে মামলা নেওয়ার ব্যবস্থা আছে। আমি রিকোয়েস্ট করব, আমি ওই ধরনের ব্যবস্থার দিকে যেতে চাই না। আপনারা নিজেরা এইসব ব্যাপারে সতর্ক থাকবেন। আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো যে মাদক, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ছড়িয়ে পড়ছে, এবং যারা মাদক সেবক তাদের টাকার অভাব হলে তারা আবার ওই ছিনতাইয়ে যায় যুক্ত হয়। সো মাদক নির্মূল করা, মাদককে মোকাবেলা করা, মাদক ডিলারদেরকে ধরা, এটাও সামাজিক আন্দোলনের মাধ্যমে করতে হবে। সব দায়িত্ব যদি আপনারা পুলিশের ঘাড়ে চাপিয়ে দেন তাহলে পুলিশের পক্ষে এত সমস্যা মোকাবেলা করা অত্যন্ত কঠিন। সো আমি অনুরোধ করব, সমাজের যারা নেতৃবৃন্দ আছেন সবাই এগিয়ে আসেন, আমরা সম্মিলিতভাবে আমাদের সকল সহযোগিতা দিয়ে আমরা এই যে মাদক, এটাকে নির্মূলের চেষ্টা করি। মাদক একটি ফ্যামিলির, একটি মানুষ যদি মাদকাসক্ত হয়, ওই পুরা মহল্লার লোকের জন্য একটা অশান্তি বয়ে আনে। সে তার ফ্যামিলিকে ডিস্টার্ব করে টাকা পয়সার জন্য, সেখান থেকে তাদেরকে নিঃশেষ করে, তারপরে প্রতিবেশীদের ঘাড়ে চাপে, প্রতিবেশীদের এটা চুরি করে, ওটা চুরি করে, তারপরে রাস্তা যেয়ে ছিনতাই শুরু করে। সো এই মাদককে আমাদেরকে ঠেকাতে হবে সামাজিক আন্দোলনের মাধ্যমে। আরেকটি বিষয়, সেটা হলো যে
জিডি এন্ট্রি মামলা, আমি আমার থানার কর্মকর্তাদের বলছি যত খুশি মামলা হয় হোক, সেই দায়িত্ব আমি নিব। কিন্তু কোনো নাগরিক, কোনো মানুষ এসে যেন মামলা নিল না, এরূপ ঘটনা না ঘটে। সব মামলা রেকর্ড হবে, যে অপরাধ হবে সেই অপরাধের মামলা রেকর্ড হবে, এর কোনো ব্যত্যয় আমি মেনে নিব না। এ কথাটি আমি আগেও বলছি, এখনও জোর দিয়ে বলছি। আমার অফিসার এখানে হাজির আছে, আমার মেসেজ একটাই, একটি থানায় 500 মামলা হোক, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের যে গ্রিভেন্স, যে অপরাধের শিকার একটা মানুষ হয়েছে, তার ঘটনাটি লিপিবদ্ধ হবে, একটা মামলা হবে। আমি বক্তব্য বেশি বাড়াবো না। এই শহরবাসীর জন্য যেটা সবচেয়ে বেশি পীড়াদায়ক, কষ্টদায়ক, সেই বিষয়টির উপরে 1-2টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সেটা হলো যে আমাদের ট্রাফিক। এই শহরের ট্রাফিক এখন একটা বড় মাথা ব্যথা, এবং এর সমাধান বের করা অত্যন্ত কঠিন। আমি আগেই বলেছি, একটি শহর প্ল্যানিংয়ে 25% জায়গা রাস্তার জন্য থাকা উচিত। আপনাদের এই শহরের মাত্র 7%, 7 ভাগ রাস্তা। বিভিন্ন ধানমন্ডি, গুলশান, বনানী, উত্তরা, পূর্বাঞ্চল, এই সকল এলাকা বাদে বাকি যে হিউজ জনবসতি, এই জনবসতি এলাকাগুলো, শেওড়াপাড়া বা এরকম কোনো রাস্তাঘাট প্ল্যানিং করে তৈরি করা হয়নি। যত্রতত্র 3 ফিট, 2 ফিট, 5 ফিটের রাস্তা করে 8 তলা 10 তলা বিল্ডিং করে মানুষ বসবাস করতেছে। এখন আর নিচেই নামারও জায়গা নেই। নিচেই সবাই যদি নেমে আসেন, সবার দাঁড়ানোর জায়গাও হবে না। তাই এই কি শহর আমরা বানালাম? অ্যাম্বুলেন্স ঢোকে না, ফায়ার সার্ভিস ঢোকে না, তা কি শহর হলো এটা? কিভাবে কি করবেন? এই জন্য ট্রাফিক একটি বড় সমস্যা হয়ে গেছে। ইদানিং যুক্ত হয়েছে অটোরিকশা। ম্যানুয়ালি যে রিক্সাগুলো চলতো, পায়ে চালিত, এই রিক্সাগুলোর সাইজ একটু ছোট ছিল। অটোরিকশার সাইজটা আবার তার চেয়েও বড়, যদিও এটা কমফোর্টেবল। ম্যানুয়ালি রিক্সার চেয়ে অটোরিকশাগুলো কমফোর্টেবল, কিন্তু স্পেস তো আপনার রাস্তার বেশি নিয়ে নিচ্ছে। এবং এই অটোরিকশা এত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে যে অচিরেই এটাকে যদি স্টপ না করা হয় সংখ্যা, আপনারা আর কেউ ঘর থেকে বেরোতে পারবেন না। আপনি বের হয়েই দেখবেন অটোরিকশার জাম লেগে পড়ে আছে, ধরে আছে, আপনার জন্য আর কোনো জায়গা নেই। এই রূপ অবস্থার সৃষ্টি হবে। তার প্রধান কারণ, একটি অটোরিকশা বানাইতে 80 থেকে 90 হাজার টাকা লাগে, এবং রিটার্ন হিসেবে আপনি প্রতিদিন আপনার লাভ হয় বা রিটার্ন বেনিফিট পাচ্ছেন 500 থেকে 600 টাকা। এখন নিম্ন মধ্যবিত্ত যেনাদের 5 লাখ টাকা আছে ব্যাংকে, উনি 5টা অটোরিকশা বানায় রাস্তায় দিয়ে দিচ্ছেন। লাইসেন্স নাই, ট্যাক্স দেয় না সরকারকে, চলতেছে। ইভেন ব্যাটারিটা চার্জ হচ্ছে, এটাও অবৈধভাবে অনেক ক্ষেত্রে। তাহলে আপনি বানাবেন না কেন? সবাই মিলে এখন অটোরিকশার ব্যবসায় নেমে গেছি। আমাদের সমস্যা হলো, যখন একটা কিছুতে লাভ দেখি, আমরা সবাই ওটার মধ্যে ঝাঁপাই পড়ি, পরে ওইটাকে ধ্বংস করে ছাড়ি। আমি সরকারের সাথে কথা বলছি এবং ব্যবস্থা নিতে বলছি যে অটোরিকশাকে একটা সীমিত নাম্বারে আনতে হবে, যে এই শহরে কত অটোরিকশা আমরা অ্যাকোমোডেট করতে সক্ষম, এবং তাদেরকে লাইসেন্স দিতে হবে, এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে, ট্যাক্সের আনতে হবে। আপনি সরকারের জনগণের টাকায় তৈরি রাস্তা ব্যবহার করবেন, অথচ ট্যাক্স দিবেন না, এটা তো পৃথিবীর কোথাও নেই এরকম কিছু। সো এই ব্যবস্থাও নিতে হবে, আদারওয়াইজ আপনারা কিন্তু আর রাস্তা থেকে বেরোতে পারবেন না। ট্রাফিক সমস্যার সমাধানের জন্য অনেক চিন্তা ভাবনা করতেছি। আমার একটা পরামর্শ, যে যেনারা ভাড়া বাড়িতে থাকেন অথবা নিজের বাড়িতেই থাকেন বা নিজের ফ্ল্যাটে থাকেন, আপনার যদি প্রাইভেট অফিস হয়, আপনি অফিসটাকে বাসার কাছে নিয়ে আসতে পারেন কিনা।
তাহলে আপনার গাড়িটা ব্যবহার করবেন না, আপনি অটোরিকশাও ব্যবহার করবেন না। আপনি যদি 1 কিলোমিটারের ভিতরে আপনার অফিসটাকে, বাসাটাকে, স্কুলটাকে বা এইভাবে যদি অ্যারেঞ্জমেন্ট করে কাছে আনতে পারেন, তাহলে ইউ ক্যান ওয়াক টু ইয়ার অফিস। আপনি পায়ে হেঁটে যাবেন 1 কিলোমিটার এবং পায়ে হেঁটে দিন শেষে কাজ করে আবার বাসায় চলে আসবেন। আপনি গাড়িও ব্যবহার করবেন না, অটোরিকশাও ব্যবহার করবেন না, রিক্সাও ব্যবহার করবেন না। তাহলে পরে আমার কি হবে? আমার সুবিধা হলো যে রাস্তায় আমার গাড়ির সংখ্যা কমে যাবে, অটোরিকশার মুভমেন্ট কমে যাবে। আপনারা যদি এইরকম একটা সহযোগিতা করেন তাহলে কিন্তু রাস্তা ব্যবহারকারীর সংখ্যা অটোমেটিক কমে আসবে। এটা চেষ্টা করে দেখেন আপনারা পারেন কিনা। ফ্যামিলি রাইডিং আমার একটা কি বলে এনার্জি। আমি এই রাস্তায় বেরোলেই যখন এক মোটর বাইকের সামনে 3 বছরের ছেলে, তারপরে উনি মোটর বাইক, তারপরে ওনার আরও 2 বছরের আরেক বাচ্চা, তারপরে বেগম সাহেব, তার কোলে আবার আরেক বাচ্চা। ফ্যামিলি রাইডিং। মোটর বাইক তো ফ্যামিলি রাইডার না, রাইড করার জন্য না। আপনি আপনার স্ত্রী, এই শিশু বাচ্চার জীবনকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে এই মোটর বাইকে আপনি এইভাবে চলতেছেন, এটা তো খুবই খুবই দুঃখজনক। একটি অ্যাক্সিডেন্ট আপনার এই ফ্যামিলিটাকে কোথায় নিয়ে যাবে? আপনার গাড়ির অ্যাক্সিডেন্ট হলে গাড়িতে একটা শেডের ভিতরে আপনি আছেন, ফার্স্ট হিট আপনার বডিতে হয় না। কিন্তু মোটর বাইকে অ্যাক্সিডেন্ট করলে প্রথম হিটই তো আপনার বডিতে হয়, আপনার মাথায় হয়। যার ফলে মোটর সাইকেলে যখন অ্যাক্সিডেন্ট হয় ক্যাজুয়ালিটি রেট হাইয়েস্ট। সো আমি আমার ট্রাফিক দিয়ে অত্যন্ত কড়াকড়ি করতেছি যে মোটর বাইক ফ্যামিলি রাইডার হিসাবে ব্যবহার করা যাবে না। এই বাচ্চার জীবনে আপনি পিতা হিসেবে ঝুঁকি বয়ে আনতে পারেন না, আমরাও পিতা। সো এই কাজটি বন্ধ করার জন্য আমি শহরবাসীকে পরামর্শ দিচ্ছি। যারা রাস্তা ব্যবহার করেন, মোটরসাইকেল, গাড়ি, নানাবিধ ভেহিকেল, আমি গত 1 মাসে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রায় ডবল নিচ্ছি। একটি উদ্দেশ্য, এই শহরের ট্রাফিক ব্যবস্থাকে একটা শৃঙ্খলার মধ্যে আনা। এই ট্রাফিক ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনা ছাড়া আপনাদের পুলিশ কমিশনার হিসেবে আমার হাতে আর কোনো অস্ত্র নেই। আমি 2 মাস 6 মাস এর ভিতরে রাস্তার সংখ্যা বিপুলভাবে বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নেই। অথবা আমি বলতে পারি না আপনি গাড়ি কিনছে, গাড়ি নিয়ে রাস্তায় বেরোবেন না। সো আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমার হাতে একটি টুল, সেটা হলো যে যেনারা রাস্তা ব্যবহার করবেন অবশ্যই রাস্তার শৃঙ্খলা ওনাকে মেনে চলতে হবে। তার জন্য এটা মুখে বলে লাভ হয় না। ইভেন আমরা অবিবেচকের মতো, যেখানে হাইকোর্টের নির্দেশ আছে যে আপনি মোটরসাইকেল ফুটপাতে উঠাবেন না, সেইখানে মোটরসাইকেল যখন জাম লাগে ফুটপাতে উঠাইবে। একজন ভদ্রমহিলা এই ফুটপাত দিয়ে হাঁটতেছেন, তার গায়ের উপরে উঠে যাচ্ছে মোটরসাইকেল। এটা তো আমরা মেনে নিতে পারি না। ফুটপাতে মানুষ হাঁটবে, জাম লাগছে, অনেক সময় আমি দেখছি জাম যদি দীর্ঘ সময় হয়ে যায়, বাসের যাত্রী অন্যরা নামে ফুটপাত দিয়ে হাঁটে সামনে আগায় যায়, তখন মোটরসাইকেলও আবার এই ফুটপাতে উঠে পড়ে। তাহলে উনি হাঁটবেন কি করে? এই অবিবেচকের মতো কাজ করলে তো ট্রাফিক ব্যবস্থা ঠিক হবে না এবং মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচলও করতে পারবে না। সো ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমার প্রধান লক্ষ্য। এই জন্য ট্রাফিক আইন ভঙ্গকারীকে কোনো রকম ছাড় দেওয়া হবে না, তাদেরকে আমি প্রসিকিউট করব এবং আমি এই ব্যাপারে আমার অফিসারদেরকে কঠোর নির্দেশ দান করছি। আরেকটা হলো, এই গাড়ি যেনারা চালান ওনারা সমানে হর্ন দিতে চায়, কানের দুটো ফাটাই ফেলে। এই জাম লাগছে, 1/2 কিলোমিটার, 1/4 কিলো জাম লেগেছে, আপনি তো দেখতেছেন, কেন হর্ন দিচ্ছেন? স্কুলের সামনে, হাসপাতালের সামনে, মানে সমানে এটা বাজাইতে থাকে। ওয়াই?
পৃথিবীর সব শহরে কি হর্ন বাজে? বড় বড় শহরে কি হর্ন দেয় গাড়ির চালকরা? আমি কি সেই শহর দেখে আসি নাই? সারা দিনই একটা লোক একটা হর্ন বাজায় না। লক্ষ কোটি গাড়ি চলতেছে, 20, 25, 30 লক্ষ গাড়ি চলে এই ঢাকা শহরে, আর সিডনি শহরে গাড়ি চলে 1.5 কোটি। সেখানে তো একটা হর্ন কোনোদিন শুনলাম না। নিউ ইয়র্কে হর্ন শুনলাম না। আর 20 লক্ষ 25 লক্ষ গাড়ি চলে এই শহরে, সমানে হর্ন বাজায় ড্রাইভার সাহেবরা। ওয়াই? এ ব্যাপারে আইন নেই, এদের যারা হর্ন বাজাচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমার কোনো আইন হাতে নেই। আমি সব আইন কানুন ঘাটিয়ে দেখছি, তবে ব্যবস্থা আমি নিব। আমি ইতিমধ্যেই সরকারের সাথে বিষয়টি আলোচনা করেছি, চিঠি দিয়েছি। আমি পরিবেশ আইনে, সড়কের আইনে পরিবর্তন এনে আমার সার্জেন্ট যাতে স্পট যিনি হর্ন বাজাবেন তার বিরুদ্ধে তাকে প্রসিকিউট করতে পারে এবং ফাইন করতে পারে টাকা, সেই ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সাথে আমি বিষয়টি নিয়ে আলোচনা এবং লিখিত চিঠিও দিয়েছি। এই আইন হলে যে সকল ড্রাইভার সাহেবরা এইভাবে যেখানে সেখানে হর্ন বাজাবে, জাম লাগলেও হর্ন বাজাবে, স্কুলের সামনে, হাসপাতালের সামনে হর্ন বাজাবে, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ। একজন স্টুডেন্ট বলেছেন যে ট্রাফিক ডিউটি করছেন। আমাদের সাথে এখনও প্রায় অ্যাবাউট 400 স্টুডেন্ট ট্রাফিক এর অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে। তো উনি বলছেন যে এই যে ট্রাফিক ব্যবস্থাপনা নেমে যে ওনার কথা বা ট্রাফিকের কথা মানুষ শুনে না, কি করা যাবে? অবশ্যই ব্যবস্থা আছে। আপনি সরকারি দায়িত্ব যখন একজন পুলিশ বা অন্যরা পালন করে, আপনি যদি তার বাধা সৃষ্টি করেন, তার জন্য সুনির্দিষ্ট আইন আছে, আপনার বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব। সো আমরা সেটা করতে চাই না। আমরা চাই নগরবাসী ভালো থাকুক এবং সবাই সদাচরণ করুক। আমার লোকের সাথে বা অন্য কারোর সাথে, ছাত্রছাত্রীর সাথে কেউ দুর্ব্যবহার করুক, এটা আমরা চাই না। আমরা চাই সবাই আইন মেনে চলুক। আমি অলমোস্ট সব কথাই বলে ফেললাম। আমি পুলিশ কমিশনার হিসেবে আমার পবিত্র দায়িত্ব নগরবাসীর নিরাপত্তা বিধান করা, ট্রাফিক ব্যবস্থা ভালো রাখা এবং মানুষ যাতে নিরাপদে দিনে এবং রাত্রে চলতে পারে, নিরাপত্তাহীনতায় না ভোগে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। তবে আপনারা জেনে আপনাদের মনে রাখতে হবে যে এই কাজটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে সম্ভব না। আপনাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে, এখনও লাগবে, ভবিষ্যতে লাগবে। আপনারা আমাদেরকে সাহায্য করবেন এবং সবাই মিলে যাতে আলোর জন্য আমি দেখতে পারতেছি না আসলে, যে এই ক্যামেরার আলো আসতেছে তো বলেন। স্যার আমি সময় টিভি থেকে স্যার একটা ছোট প্রশ্ন ছিল এবং এই বিষয়ে অনেকে কথা বলেছে, তো আমি একটু অ্যাড করতে চাই আর কি। প্রথমেই এই যে পুলিশ এবং নাগরিকদের মধ্যে এই যে মুক্ত আলোচনার যে সভাটা হচ্ছে, এটা আমরা সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে নতুন বাংলাদেশের যে স্পিরিট সেটাকে এটা ধারণ করে। স্যার যেটা বলছিলাম এবং অনেক বক্তারাই এখানে বলে গেছেন যে ছিনতাই, চুরি এবং ডাকাতি এইসবের এই ঘটনাগুলো আমরা দেখছি বাড়ছে। পুলিশের হেডকোয়ার্টার্সের তথ্য মতেই আগস্ট থেকে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই ঘটনাগুলোর সংখ্যা আগের থেকে অনেকটাই বেড়েছে এবং আমরা যেটা দেখছি যে দিনে দুপুরে ছিনতাই হচ্ছে এবং অনেকে যেটা বলছে যে পুলিশের পর্যাপ্ত টহল এবং নজরদারি, মানে পুলিশের টহল নজরদারি এখন স্বাভাবিক হয়নি। এই কারণে এটা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে পুলিশের মোরাল এখনো ডাউন আছে। এই কারণে অপরাধীরা এত সাহস পাচ্ছে যে দিনে দুপুরে তারা ছিনতাই করে নিয়ে যাচ্ছে, ডাকাতি করছে। এরকম অনেক ঘটনা আমরা দেখেছি। বুঝতে পারছি আপনার পয়েন্ট, আমি বুঝতে পারছি। আমি মনে করি প্রথম কথা হলো যে আপনি যে ক্রাইম রেট বৃদ্ধি দেখতেছেন পরিসংখ্যানে, সেটার এক নম্বর কারণ হলো যে আমরা আর কোনো হাইট করতেছি না, যে মামলা নিব না, মামলা এক ধারায়
ঘটনা হচ্ছে আইনের এক ধারায় ঘটনা হয়েছে, আরও মিনিমাইজ করে আরও ছোট ধারায় নিয়ে যাব, মামলা রিফিউজ করে দেব, জিডি রিফিউজ করে দেবো, এ ধরনের কাজ আমরা আর করব না। আমি শুরু থেকেই আমার ডে ওয়ান থেকেই আমি বলে আসতেছি, যত ঘটনা হবে সব মামলা রেকর্ড হবে, যার ফলে পরিসংখ্যানে আপনারা বেশি দেখতে পারতেছেন যে অপরাধের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বাস্তবে অত বৃদ্ধি নয়। এত বড় শহর, আমি আগেও বলছি যে ঘটনা ছোটোখাটো এটা সেটা হয়তো হবে, কিন্তু মামলা রেকর্ড হবে না, জিডি করব না, এটা যেহেতু আমরা নিষেধ করে দিয়েছি, এই জন্য পরিসংখ্যানে এই সংখ্যাটা একটু বেশি দেখা যাচ্ছে। দ্বিতীয়ত পুলিশের মরাল, আমি আমার পার্সোনাল ওপিনিয়ন যে 80% আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি, এবং আশা করতে চাই যে 20% মনোবল বাকি আছে, এটাও হয়তো কাপেল অফ ডেজের ভিতরেই আমার পুলিশ অফিসারদের মনোবল 100তেই পরিণত হবে এবং আমরা ঢাকাবাসীকে পূর্ণাঙ্গ সেবা দিতে সক্ষম হব। থ্যাংক ইউ। আপনার জানা থাকা উচিত এই কাজটি সিটি কর্পোরেশন করে, এবং ওনাদের সাথে আমরা ওনাদের নজরে আনতেছি যাতে ওনারা মেরামত এবং আরও যত জায়গায় ট্রাফিক সিগন্যাল দরকার ওগুলোতে ওনারা লাগায়। থ্যাংক ইউ ভেরি মাচ।